আমরা বলছি যে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বিরোধীদের দাবি মেনে কয়েক দফায় ভোট, এতদিন ধরে স্কুল কলেজগুলোকে আটকে রেখে কেন্দ্রীয় বাহিনীর থাকা, পঠন পাঠন বিঘ্নিত হওয়া, এই ধরনের কাজকর্ম না করে এক দফায় বাংলায় আমরা ভোটের দাবি জানাচ্ছি। দুই, বাংলায় যে কেন্দ্রীয় বাহিনী আসবে তারা যেন কেন্দ্রীয় সরকারের শাসক দলের হয়ে কোনো কাজ না করে, মানুষের উপর অত্যাচার না করে, মানুষকে প্রভাবিত না করে। 21 সালে শীতলকুচির ঘটনা প্রাণহানি পর্যন্ত ঘটিয়েছিল, ফলে তা থেকে সতর্ক হতে হবে। ফলে আমরা এই জাতীয় নির্বাচন কমিশন এই যে ভোট ঘোষণা করতে চলেছেন, আমরা তার প্রাক্কালে আর একবার বলতে চাই যে বাংলায় আমরা এক দফায় ভোট চাই, একদিনে 42টা আসনে ভোট হোক। দুই, কেন্দ্রীয় যে বাহিনী আসবে সেটা যেন ভোটারদের উপর প্রভাব খাটানো, ভোটারদের উপর আতঙ্ক তৈরি, ভোটারদের প্রভাবিত করা, বিজেপির হয়ে কাজ করা, এই ধরনের বেশ কিছু অভিযোগ এসেছিল। আতঙ্ক তৈরির জন্য শীতলকুচিতে গুলি চালানো, প্রাণহানির ঘটনা ঘটেছিল। এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে, আশা করি সেগুলো কমিশন খেয়াল রাখবেন। আজকে কংগ্রেসের তরফ থেকে একটা অভিযোগ তোলা হচ্ছে যে নির্বাচনের আগে তাদের যে মেইন অ্যাকাউন্ট সেটা ফ্রিজ করে দেওয়া হয়েছে, তো তাদের বক্তব্য যদি বিরোধীদের সাথে এই ধরনের আচরণ করে তাহলে তারা নির্বাচনটা লড়াই করবে। দেখুন, কংগ্রেসের যে অ্যাকাউন্ট সেটির উপর যে পদক্ষেপ হয়েছে বলে তারা বলছেন, এ বিষয়ে আমরা বলি নিশ্চয়ই আইনের পথে চলবে, কংগ্রেস আইনি পথে তার প্রতিবাদ করবে। কিন্তু এই ধরনের যে পদক্ষেপগুলি, তাতে প্রমাণ হয়ে যাচ্ছে যে সর্বভারতীয় ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি ঠিক জায়গায় নেই। তারা মুখে বলছে 400, কিন্তু তারা 100 অতিক্রম করবে কিনা সেটা নিয়ে তাদের মধ্যে প্রশ্ন আছে। সেই কারণেই অবিজেপি দলগুলির উপর কখনো সিবিআই ইডি লেলিয়ে দেয়া, কখনো কারোর ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করতে যাওয়া, কখনো বিভ্রান্তিকর কুৎসার মধ্যে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা, এই কাজগুলো কেন দরকার হয়? তার কারণ বিজেপি জানে তাদের পায়ের তলায় মাটি নেই। সেই কারণে কোথাও কংগ্রেসকে কিভাবে আটকানো যায়, বাংলায় এসে তৃণমূলকে কিভাবে আক্রমণ করা যায়, অন্য আরো জায়গায় কিভাবে অবিজেপি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিগুলিকে কিভাবে বিড়ম্বনায় ফেলা যায়, হেনস্থা করা যায়, অন্য কাজে ব্যস্ত রাখা যায়, তো সেই কাজগুলো তারা করে চলেছে। সেই জোট নিয়ে সমস্যা দেখা যাচ্ছে যে পূর্ণাঙ্গ জোট হচ্ছে না, অনেক ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে বলে শোনা যাচ্ছে। আইএসএফ 6-7টা সিটটা আর এসইউসিও 42টা আসনের 42টায় ক্যান্ডিডেট দিয়েছে। সিপিএম এর কি এই অবস্থা করে ছেড়েছেন মোহাম্মদ সেলিম? এসইউসি বাংলার 42টা আসনে 42 জন প্রার্থী দিয়েছে, সিপিএম এর এই অবস্থা, এই নাকি ঘুরে দাঁড়াচ্ছে, এই নাকি তারা ইনসাফ যাত্রা করছে। এসব নাটক শেষ, গ্যাস বেলুন ফুস। তারা প্রার্থী দিতে পারছে না। কংগ্রেস আর এ রাজ্যের সিপিএম, এরা তো বিজেপির দুই ভাই, সিপিএম আর কংগ্রেস আই, এরা বিজেপির হয়ে ভোট কাটুয়ার ভূমিকা পালন করছে। আর বিজেপি, আপনি দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছিল যে কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দিচ্ছে না, যেগুলো বিজ্ঞাপনে বলছে সেগুলো মিথ্যা কথা বলছে। বিজ্ঞাপন দিয়েছে জনগণের টাকা খরচা করে, 4,89,000 বাড়ি অনুমোদন করেছে। আরে অনুমোদন মানে কি ভাই? 11 লক্ষ বাড়ি টাকা দাও, টাকা কই? 2021-22, 22-23, 23-24 আর্থিক বছরের হিসাব পেশ করো। অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ করেছেন, তো চ্যালেঞ্জে তো হয়ে গেল।
24 ঘন্টা 48 ঘন্টা, কাল আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা যাচ্ছে না। শ্বেতপত্র, কেন্দ্রীয় সরকার আমরা বলছি 100 দিনের টাকা দেয়নি, আবাসের টাকা দেয়নি। বাংলা থেকে গত 4-5 বছরে 4,64,000 কোটি টাকা নিয়ে গেছে, কিন্তু বাংলার হকের টাকা 1,50,000 কোটি টাকা দিচ্ছে না। কেন্দ্র বলছে দিচ্ছি, তো অভিষেক চ্যালেঞ্জ করেছেন যে কই ব্যাংক স্টেটমেন্টটাও তাহলে মিডিয়াকে দিয়ে দিন, কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোথায় ট্রান্সফার হয়েছে। তো আবার একটা জায়গা আসছে, এবার বিজেপি নামিয়েছে এই কংগ্রেস আর সিপিএম কে এ রাজ্যে তৃণমূলকে ডিস্টার্ব করার জন্য। মানুষ এসবে পা দেবেন না। একে তো সিপিএম এর 42টা আসনে লড়ার মুরদ নেই, দম নেই। যে কংগ্রেসকে বলতো শ্রেণীশত্রু, তার পায়ে ধরে লড়তে হয়। বিধানসভায় কংগ্রেস সিপিএম আইএসএফ এর জোট আমরা দেখেছি, কংগ্রেস সিপিএম শূন্য পেয়েছিল। লোকসভায় আবার পুনরাবৃত্তি হতে চলেছে। তো সিপিএম এর কি 42টা আসন লড়ার মতো দম নেই? তাহলে কমরেড মোহাম্মদ সেলিম, ঘুরে দাঁড়াচ্ছি আমরা, ইনসাফ যাত্রা, এসব কি গ্যাস বেলুন ছিল? কংগ্রেসের সঙ্গে নাকি তারা আসন সমঝোতা করছে, কারণ বিজেপিকে সাহায্য করতে হবে, তৃণমূলের ক্ষতি করতে হবে। এ রাজ্যের মানুষ বিজেপিকে রুখতে সরাসরি তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন, এবং সিপিএম আর কংগ্রেস যেখানে লড়বে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। আর সিপিএম এর তো 42 যদি লড়ে 42 জনের জামানত বাজেয়াপ্ত হবে। তাই তারা এই ধরনের কাজকর্ম করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। সুবিধাবাদী জোট, সিপিএম, কংগ্রেস, আইএসএফ। কে যেন বলছিলেন নাকি ডায়মন্ড হারবার থেকে লড়বেন, কি যেন একটা কথা ভাসছিল। আমরা বলছিলাম এত কথা কিসের? যদি কারুর কোথাও লড়ার ইচ্ছা থাকে, ভাই লড়ে দেখুন। আমরাও দেখি কার কত দৌড়, কার কত দম। সে কই তারা? সিপিএম ঘুরে দাঁড়ানোর নানা কথা বলার পর 42টা আসনে তাদের খোঁজ নেই, 16টা আসন দিয়ে টিম করছে। কংগ্রেস গোটা রাজ্যে 42টা কর্মী নেই, তারা বলে নাকি 42টা আসনে তারা প্রার্থী দেবে। আইএসএফ এত কথা। তো এরা সব বিজেপি এদের বি টিম সি টিম গুলোকে নাবাচ্ছে। যদি কোথাও ভোট কাটতে পারে, বাংলার মানুষ সচেতন, এই অশুভ শক্তিকে বাংলার মানুষ ভোট দেবেন না। বাংলার মানুষ জানেন বিজেপিকে ভোট দেওয়া যা, সিপিএম কে ভোট দেওয়া তাই, কংগ্রেসকে ভোট দেওয়া তাই, আইএসএফ কে ভোট দেওয়া তাই। উন্নয়ন রাখতে গেলে ভোট দিতে হবে তৃণমূল কংগ্রেসকে। ওটা কোনো জোটই নয়, তার আবার ভবিষ্যৎ, ভূতেরও ভবিষ্যৎ আছে, সিপিএম এর ভবিষ্যৎ নেই। আইএসএফ বারবার বলা সত্ত্বেও নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়াবেন এবং শেষ মুহূর্তে পিছিয়ে আসা, কিভাবে দেখছেন? আমরা খুব ভালোভাবে জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সাংসদ, এবার 4 লক্ষের বেশি ভোটে জিতবেন ডায়মন্ড হারবার থেকে, যা কাজ করেছেন। এখন অভিষেকের সঙ্গে নামটা জুড়ে অভিষেকের কেন্দ্রে দাঁড়াবো বলে অনেকে সস্তা প্রচার পাওয়ার চেষ্টা করেছে। তো আমি তো সেদিনও যা বলেছি আজও বলছি, এত কথা কিসের? কারুর যদি দম থাকে সে দাঁড়াক, দাঁড়ালে বুঝতে পারবে কত ধানে কত চাল, যখন 4 লাখ ভোটে হারবে। সেই জন্য এখন সব ময়দান ছেড়ে পালাচ্ছে। আমরা তারা যখন বলেছিল কেউ দাঁড়াবে, তখন আমরা যা বলেছিলাম আমরা এখনো তাই বলছি। এগুলো বাজার গরম করার কথা। অভিষেকের সঙ্গে নাম জুড়লে 4 দিন প্রচারে থাকা যাবে, তো তারপরে দেখা যাচ্ছে আসল যুদ্ধের সময় কে কোথায়, পালাতে পারলে বাঁচে সব। হাতে দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের আছে 10 মাস কার্যকরী হয়নি, এখনো এনআইএ হাতে নথিপত্র তুলে যাবে। সেই জন্য আজকে বিচারপতি মানদা রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এডিন সিআইডির বিরুদ্ধে আদালত অবমাননার রুল দেয়। দেখুন, এটা আদালতের একটা কোনো প্রক্রিয়া,
এই ধরনের আদালতের যে বিভিন্ন ধরনের প্রক্রিয়া থাকতে পারে, সেটা যারা কনসার্ন ব্যক্তি বা কনসার্ন পার্টি তারা বা তাদের আইনজীবীরাও তাদের সদুত্তর বা তাদের তরফে যুক্তি দিতে পারবেন। তাহলে এই মুহূর্তে এই বিষয়ে দলের তরফ থেকে কোনো কিছু বলার নেই। যে একটা উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে হালদা আহমেদের বিরুদ্ধে পোস্টার করেছে, তাতে পার্টি বিপরীত করে পোস্টার না না, উলুবেড়িয়ায় তৃণমূল প্রার্থী শ্রীমতী সাজদা আহমেদ বিপুল ভোটে জিতবেন, তাতে আতঙ্কিত হয়ে কেউ বা কারা এই ধরনের বিভ্রান্তিকর লাগাচ্ছে তাদের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। ফলে বিপুল ভোটে জিতবেন, তো ভোটের ফল বেরোলেই দেখা যাবে। অকারণ এইসব পোস্টার টোস্টার করে তাদের এনার্জি নষ্ট না করে দয়া করে তৃণমূলকে ভোটটা দিন, কারণ তৃণমূলের প্রার্থী জিতবেন। পেট্রোল ডিজেলের দাম মাত্রাতিরিক্ত ভাবে বেড়েছে এবং এই ভোট ঘোষণা হওয়ার ঠিক আগের মুহূর্তে 2 টাকা করে কমানো হয়েছে। মানুষ বোঝেন, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন তেল, জীবনদায়ী ওষুধ, কৃষকের সার, এই সবের দাম কিন্তু বিজেপি সরকার বাড়িয়েছে 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 বাড়িয়েছে। তো পেট্রোল ডিজেলের দাম এইভাবে বাড়তে বাড়তে গেছে, গ্যাসের দাম বাড়তে বাড়তে গেছে, আকাশ ছোঁয়া দাম হয়েছে, মানুষ বিরক্ত। সেই কারণে ভোটের মুখে এসে নামমাত্র ছাড়, কোথায় 1 টাকা, কাকে 2 টাকা, কাকে এই, সবাই জানেন যে কোনো কারণে যদি বিজেপি আর একবার আসে, এর 10 গুণ, এর 20 গুণ, এর 50 গুণ দাম বাড়িয়ে উসুল করে নেবে। ফলে যারা দামটা কমাতে চান তারা বিজেপিকে ভোট দেবেন না। বিকল্প সরকার আসবে, আর সেখানে যদি তৃণমূল নিয়ন্ত্রক হয়, তাহলে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কৃষকের সার, জীবনদায়ী ওষুধ, এগুলোর দাম অনেক বেশি করে কমবে, কমানো হবে। তাই ভোটটা দিন বিকল্প সরকার গড়তে, এবং তাতে তৃণমূল কংগ্রেস যাতে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করতে পারে। কেউ যদি কোনো গন্ডগোল করে, পুলিশের উপর আক্রমণ করে, আইনের পথে চলেছে, বলে সেই জায়গায় দাঁড়িয়ে প্ররোচনার রাজনীতি, উস্কানির রাজনীতি শুভেন্দু অধিকারী করে থাকেন। তিনি সেই কাজ করতে ওখানে গিয়েছেন, মানুষ তাতে সাড়া দেবেন না। আর মিনিট 5 পরে অর্জুন সিং ভারবাসী করছেন, দিল্লিতে গিয়ে তিনি যোগ দিচ্ছেন। যে আড়ম্বর বাকি নেতাদের ক্ষেত্রে জয়েনিংয়ে দেখা যায়, বিজেপি শিবিরে অর্জুনকে বিদেশে উৎসাহ দেখা যাচ্ছে না। এমনকি তরুণ জ্যোতি তিওয়ারি, ফাল্গুন পাত্রদের মতো নেতৃত্বরা বলছেন অর্জুনকে কেন নেওয়া হচ্ছে, লোক মেনে নেবে না। দেখুন, তৃণমূল থেকে কেউ টিকিট না পেলে বিজেপিতে যায় এবং বিজেপির পুরনো কর্মীরা তাদের মেনে নিতে বাধ্য হন, এবং পুরনো কর্মীদের কোনো দাম নেই। অর্জুন সিং এর বিজেপিতে যোগদান এবং জল্পনা প্রার্থী হওয়া নিয়ে যা শোনা যাচ্ছে, তা যদি সত্যি হয়, তাহলে তো এটা মেনে নিতে হবে যে তৃণমূল ক্যান্ডিডেট করেনি, সেই জন্য একজন চলে যাচ্ছেন যিনি আবার বিজেপি থেকেই এসছিলেন। এবং বিজেপির যারা ওখানে, আমি দেখলাম ওনাদের এক নেত্রী টিভিতে দেখলাম কিছু বলছেন, আপত্তি জানাচ্ছেন ইত্যাদি। দিদিভাই, আপত্তি জানিয়ে কি হবে আপনার? আপনি এমন একটা দল করছেন, আপনার দল থেকে আপনারা যাকে জিতিয়েছিলেন সেই বলেছিল বিজেপিটা করা যায় না, তৃণমূলে চলে আসবো। তৃণমূল টিকিট দেয়নি, আবার আপনাদের কাছে যাচ্ছে। আপনাকে তাকে নেতা মানতে হবে, আর না হলে আমি ব্যারাকপুরের বিজেপি কর্মীদের বলবো পার্থ ভৌমিককে ভোট দিন। যদি আপনাদের আত্মসম্মান বলে কিছু থাকে, তাহলে সরাসরি জোড়া ফুলে ভোট দিন। জোড়া ফুলের বাতিল কাউকে ভোট দেবেন কেন? জোড়া ফুলের প্রত্যাখ্যাত কাউকে ভোট দেবেন কেন? আপনারা একবার যার হয়ে কাজ করেছেন, তিনি আপনাদের পার্টি ছেড়ে তৃণমূলে চলে এসেছেন, তৃণমূল টিকিট দেয়নি বলে আপনাদের কাছে যাচ্ছে। তাহলে আপনাদের তো কোনো দাম নেই, যে কেউ যখন যাতায়াত করে আপনাদের পার্টির টিকিট পেতে পারে। ফলে যাদের যাদের আপত্তি আছে তারা মনে রাখুন, তাদের জন্য প্রতীক একটাই, ঘাসের উপর জোড়া ফুল। আদি বিজেপিরা যেখানে যেখানে আছেন, তারা এবারের নির্বাচনে আপনাদের অস্তিত্ব, আপনাদের আত্মসম্মান বজায় রাখতে এবং দলটাকে
হাইজ্যাক হওয়ার কাছ থেকে বাঁচাতে আপনাদের বাংলার উন্নয়নকে সমর্থন করুন এবং আদি বিজেপিরা ঘাসের উপর জোড়া ফুল প্রতীকে ভোট দিন। গতকাল মুখ্যমন্ত্রীর যে দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে বিজেপির একাধিক নেতা প্রশ্ন তুলছেন যে মুখ্যমন্ত্রীর বাড়িতে মেডিকেল টিম থাকে, তাদের কাছে ডেটল, গজ, কাপড়, ব্যান্ডেজ এসব কিছু নেই, মুখ্যমন্ত্রীর বাড়ির লোক তাকে ফেলে দিল, এই সমস্ত কথা হচ্ছে। এগুলো কুৎসা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, বর্ষিয়ান নেত্রী, একটি দুর্ঘটনা বাড়ির মধ্যে ঘটেছে, পড়ে গিয়েছে, তাই নিয়ে যারা কুৎসা করে, তাই নিয়ে যারা আপত্তিকর কথা বলে, তারা মানে সাধারণ সংস্কৃতি, সুস্থ সংস্কৃতির বাইরে। মাননীয় মুখ্যমন্ত্রী তাঁর বাড়ির মধ্যে তিনি পড়ে গিয়েছেন। এবার হোঁচট খেয়ে পড়েছেন নাকি রক্তচাপ জনিত কোনো কারণে কোনো একটা সমস্যায় তিনি আচমকা তার একটা জার্কিং থেকে কিছু হয়েছে, সেটা তো চিকিৎসকরা দেখছেন। সেটা নিয়ে বিজেপি যেভাবে করছে, আর একটা কথা বলা হচ্ছে নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিল, মেডিকেল টিম কোথায় ছিল। আশ্চর্য ব্যাপার, মুখ্যমন্ত্রী যখন ব্যক্তিগতভাবে ঘরের মধ্যে থাকবেন, তো তখন কি নিরাপত্তা রক্ষীরা ঘরের মধ্যে থাকবে নাকি? হয় নাকি বাড়ির মধ্যে? আপনার আমার বাড়ির লোকেরা, আপনি আমি পরিবারে থাকলে আপনার আমার চেনা পরিচিতরা বাড়ির মধ্যে পড়ে যান না? প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বাথরুমে পড়ে গিয়ে জখম হননি? এগুলো কি মানে অস্বাভাবিক ঘটনা না নতুন ঘটনা? যদি কোনোভাবে কেউ তার আচমকা রক্তচাপ এদিক ওদিক হতে পারে, অতিরিক্ত পরিশ্রম জনিত একটা ইয়ের জন্য, বাড়তি স্ট্রেনের জন্য কোনো একটা জার্কিং এর অনুভূতি হতে পারে, তার সঙ্গে বিজেপির এই কুৎসা, যেখানে সবাই দেশ বিদেশের রাজ্যের তো বটে, সবাই মাননীয় মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করছেন, সেখানে শকুনের রাজনীতি করছে এই বিজেপি এবং বিরোধীদের কেউ কেউ। ওকে, থ্যাংক ইউ। মামলা তদন্ত কলকাতা পুলিশ হঠাৎ মামলা 2019 সাল থেকে কলকাতা পুলিশের বিভিন্ন থানা এলাকায় কোথায় কত মামলা হয়েছে এই নিয়ে ডেপুটি কমিশনার নির্দেশ দিচ্ছে অবিলম্বে তার তথ্য সমস্ত থানাকে লালবাজারে জমা দিতে হবে। এই তৎপরতা নিয়ে বিরোধীদের অভিযোগ যে পিছনে রাজ্য সরকারের কোনো চাল আছে। না, এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার। কোনো অভিযোগ ছিল, সেটা তদন্ত হচ্ছে, ফলে যেটা পুরোটাই পুলিশ প্রশাসনের বিষয়। এই মুহূর্তে দলের ব্যাপারে কোনো বক্তব্য রাখার অবকাশ আছে বলে মনে করছি না। লকেট কি এবার হেরে যাওয়ার পর ইডি সিবিআই এ পিআরও চাকরি নিচ্ছে নাকি? লকেট চট্টোপাধ্যায় বলছেন ইডি সিবিআই কি তৈরি করছে। হুগলিতে তো লকেট চট্টোপাধ্যায় হারবেন, তো উনি কি লকেট চট্টোপাধ্যায় কি হারার পর এক্স এমপি লেটার হেডটা ছাপাবার পর ইডি বা সিবিআই তে পিআরওর কোনো চাকরি নিচ্ছে নাকি? তো ভালো, তো উনি যদি বিকল্প চাকরি এখন থেকে খুঁজে থাকেন তো খুবই ভালো। রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে হারতে চলেছেন, ভয়ঙ্কর ভাবে হারবেন, এখন থেকে এই ধরনের বিকল্প চাকরিগুলো খুঁজে রাখা ভালো। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তো কিছু কিছু জিনিস থাকে সেগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। হ্যাঁ, মানে তার আলাদা কোনো প্রোডাক্ট ভ্যালু থাকে না, কোনো কিছুর সঙ্গে একটা দিয়ে দেয়, প্যাকেটে জুড়ে দেয়, প্যাকেটে জুড়ে দেয়। এর আগেও ছিল। আরে ওর কষ্টটা বুঝুন, ও সাংসদ ছিল, ওর দাদা ওকে সাংসদ বলেও মনে করছে না, অন্য ভাইকে সাংসদের টিকিট দিয়ে দিয়েছে। ওর দুঃখটা বুঝুন, ও যাবে কোথায়? ও যে সাংসদ ছিল, ওকে তো সেটা পর্যন্ত ওর জায়গায় দেয়নি, ওর জায়গায় দিচ্ছে না, ওর বাড়ির আর এক ভাইকে নামিয়ে দিয়েছে, তো ও বেচারা যাবে কোথায়? সেই জন্য এটা একটা খুব খারাপ মানসিক যন্ত্রণার মধ্যে আছে। সেই জন্য
বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ওই প্যাকেজে চলে গেছে। তৃণমূলের প্রচার গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ আসছে দেবাংশু ভট্টাচার্য। কোন গোষ্ঠী দ্বন্দ্ব? দুপক্ষের মধ্যে বচসা হচ্ছে, হাতাহাতি হচ্ছে, এই চলছে। না না, ওসব কিছু না। তমলুকে তৃণমূল একদম এক কাট্টা ঐক্যবদ্ধ। দলের প্রার্থী ভাতৃপ্রতিম দেবাংশু ভট্টাচার্য সেখানে লড়ছেন এবং তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ পরিবার। সেই জায়গায় ওই সিট তৃণমূল কংগ্রেসের ঘাসফুল চিহ্নের ছিল, এবারও থাকবে। ওকে।